হ্যালো ভিউয়ার্স, আমি মায়া থেকে বলছি, মনজিয়া মোস্তাক, সিনিয়র সাইকোসোশ্যাল এক্সপার্ট। এবং আজকে আমরা কথা বলবো মায়া প্রেজেন্স মনের কথা সেশনে। এবং আপনারা কে কে আমাদের সাথে আছেন একটু কাইন্ডলি যদি কানেক্টেড হন এবং আমাদেরকে জানান আপনারা আছেন। অ্যান্ড আজকে আমরা কথা বলবো হচ্ছে বাবা মার সাথে সন্তানের সম্পর্কে নানা দিক নিয়ে। এবং আমাদের সাথে আজকে এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন স্বনামধন্য মনোবিজ্ঞানী বাংলাদেশের প্রফেসর মেহতাব খানম ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাদেরকে আপনার এই বিজি স্কেডিউল থেকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। অ্যান্ড দর্শকদেরকে একটু বলে রাখতে চাই যে কেন আজকে আমরা আসলে বাবা মার সাথে সন্তানের সম্পর্ক নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ম্যাম অনেক বছর ধরে আসলে প্যারেন্টিং নিয়ে কাজ করছেন, বলছেন এটা নিয়ে আসলে অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। আর বিশেষ করে বিগত 1 দশক ধরে দেখা গেছে গবেষণায় যে বাবা মার সাথে সন্তানের সম্পর্কের ধরনে কিন্তু অনেক চেঞ্জ এসেছে। এবং মায়াতে আমরা প্রচুর প্রশ্ন পেয়ে থাকি, ছেলে মেয়ের সন্তানের কাছ থেকে যেমন পেয়ে থাকি, ঠিক তেমনি বাবা মার কাছ থেকেও পেয়ে থাকি যে তাদের ভিতরে বাবা মার সাথে সন্তানের সম্পর্কে কোনো একটা জায়গায় একটা গ্যাপ তারা অনুভব করছেন। কখনো মনে হচ্ছে যে সন্তানকে আমি বুঝতে পারছি না, সন্তান বলছে বাবা মা আমাকে বুঝতে পারছে না। তো সেই জায়গাগুলো নিয়ে আমরা আজকে হয়তো স্টার্ট করেছি প্যারেন্টিং নিয়ে কথা বলা। সো আমরা পরবর্তীতে আরও অনেক সেশন করব প্যারেন্টিংয়ের উপরে হোপফুলি। সো আজকে থেকে হয়তো একটা দ্বার ওপেন হলো। তো আমি একটু সেশন শুরু করার আগে ম্যাম যদি একটু পারমিশন দেন, মায়া সম্পর্কে একটু জানিয়ে দিতে চাই। মায়া হচ্ছে অনলাইন অ্যানোনিমাস মেসেঞ্জিং সার্ভিস, অর্থাৎ আপনি আপনার নাম পরিচয় গোপন রেখে আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন। অর্থাৎ আপনার মনোসামাজিক কোনো সমস্যা থাকলে আমাদের এখানে প্রফেশনালি ট্রেন্ড কাউন্সিলার আছেন, যারা আপনার মনের কষ্টগুলো আপনি কিভাবে বেটার ম্যানেজ করতে পারেন সেই জায়গাটাতে আপনাকে হেল্প করবে। আমাদের এখানে ডাক্তার আছেন, আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে আপনি সেটাও কোয়েশ্চেন করতে পারেন, লিগেল অর্থাৎ আইনগত কোনো জটিলতা থাকলে, এবং লাইফস্টাইল রিলেটেড। সো মায়া কীভাবে আপনি আসলে রিচ করতে পারেন সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা মায়া অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন, তাহলেই আমাদেরকে পাবেন। এবং আমরা 24 আওয়ার্সই আপনাদেরকে সেবাটা দিয়ে থাকি। এবং মায়া প্রেসক্রিপশন একটা প্যাকেজ আছে, মায়া অ্যাপস ডাউনলোড করলে আপনারা পাবেন। সেখানে 200 টাকা দিয়ে আপনারা প্যাকেজ কিনে আপনারা আনলিমিটেড প্রশ্ন করতে পারবেন এবং সেখানে একটি প্রেসক্রিপশন পাবেন এবং খুব দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। সো আজকে যেহেতু আমরা বাবা মার সাথে সন্তানের সম্পর্ক নিয়ে কথা বলছি, সো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে শেয়ার করুন, বিকজ মেহতাব ম্যাম আমাদের সাথে আছেন 8:30 পর্যন্ত। এবং আমরা এই সময়টাতে কথা বলবো এই চ্যালেঞ্জগুলো নিয়ে এবং কীভাবে এটা ওভারকাম করা যায়। সো ম্যাম, প্রথমে যদি বলি যে এই প্রশ্নটা যে আমরা যারা বাবা মা হতে চাই, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অনেককে প্রশ্ন করলে যে কেন বাবা মা হতে চাই, আমরা না জানি না। হয়তো বলছে যে বিয়ে হয়েছে এখন সন্তান হবে, এটাই তো ন্যাচারাল। কিন্তু বাবা মা হওয়ার যে একটা প্রস্তুতি, মানসিক প্রস্তুতিটা প্রয়োজন। আমরা কেন বাবা মা হতে চাই সেই প্রশ্নটা কেন জানা দরকার আমাদের? মানে সেই প্রশ্নটা মানে জানবো কি জানবো না তার আগে হচ্ছে প্রশ্নটা মনের মধ্যে তৈরি হওয়াটা দরকার। আচ্ছা, যে আসলে আমি কেন একটি সন্তান চাইছি, মানে সন্তানের কাছ থেকে আমার চাওয়াটাই কি বেশি থাকবে নাকি আমি সন্তানকে কি দেব সেটা বেশি ইম্পর্ট্যান্ট। এই জায়গাটার একটা মাপযোগ হওয়া দরকার। যে ও তো খুব ছোট, মানে ও যখন হবে তখন ভূমিষ্ঠ হবে, তখন ও পৃথিবী সম্পর্কে কিছুই জানে না, ওর পরিবেশ সম্পর্কে কিছু জানে না, ওর কে বাবা কে মা, ওর বাংলাদেশে জন্ম হয়েছে নাকি ওর ইংল্যান্ডে জন্ম হয়েছে কিছুই জানে না। কিন্তু সে মাত্রই পৃথিবীতে এসেছে এবং পৃথিবীতে আসার আগেও কিন্তু মায়ের গর্ভে সে আরো 9 মাস ছিল, সেই পরিবেশেও তাকে থাকতে হয়েছে। তো কাজে সে যখন পৃথিবীতে এলো তখন তার যে চাহিদাগুলো, তার যে কতগুলো বেসিক চাহিদা, সেগুলো পূরণ হওয়াটা খুব জরুরি। কিন্তু আমি মা বা আমি বাবা, আমি সন্তানকে নিয়ে এসেছি আমাদের জীবনে, আমরা কি এটা চিন্তা করছি কি না যে ওর কি প্রয়োজন হবে? ও যে প্রথম কয়েকটা মাস বা 2 বছর ও যে কিছু বলতে পারবে না, ও নিডসগুলো এক্সপ্রেস করতে পারবে না, সেই সময় আমাদের কি করণীয়? আমরা কি করে ওকে বুঝতে পারবো?
হয়তো অনেক বাবা মা মনে করেন যে এটা তো খুব সহজ, আমরাও তো বড় হয়েছি, আমাদের বাবা মা আমাদেরকে মানুষ করেননি। আসলে এই মানুষ শব্দটা আমরা খুব কথায় কথায় উচ্চারণ করি, কিন্তু মানুষ বলতে আমরা কি বুঝি সেটার ব্যাপারে বোধহয় আমরা খুব পরিষ্কার না। কারণ মানুষ হয়েই তো জন্ম হয়েছি, একটা মানুষের মতো চেহারা নিয়েই তো আমরা জন্ম নিই। কিন্তু ওকে আমি মানুষ করব, মানে মানুষ করব বলতে আমি আসলে কি বুঝাচ্ছি বা আমি নিজে কতটুকু বুঝি, সেই জায়গাগুলোর ভাবনা কিন্তু তৈরি হওয়া দরকার। বাবা মা হওয়ার অনেক আগে প্রস্তুতি, যখন আমরা বাবা মা হওয়ার কথা ভাবছি তখন থেকে প্রস্তুতিটা নেওয়া খুব দরকার। কারণ জন্মের পরে ওর নিডগুলো বেশি ইম্পর্টেন্স পাওয়া দরকার রাদার দ্যান আমাদের নিডটা। মানে অনেকে বলে যে মা হওয়ার বড়ই আকাঙ্ক্ষা, হ্যাঁ, মা হলে তো, বাবা মা হলে তো বিয়ের জীবনটা বা মানে পরের জীবনটা কমপ্লিট হচ্ছে, এটা পরিপূর্ণতা পাচ্ছে। ওটা কার দরকার আসলে? বাচ্চাটার দরকার না, কিন্তু ওটা কিন্তু আমার নিড, মায়ের নিড বা বাবার নিড, যে পরিপূর্ণতা পাচ্ছে। সমাজ বলবে ও তোমাদের একটা বাচ্চা হয়েছে, এখন তোমরা কমপ্লিট হলে। এই যে জায়গাটা, বা একটা ছেলে হলে সে আমাকে বৃদ্ধ বয়সে দেখবে, বা একটা মেয়ে হলে আমায় ওকে খুব সুন্দর করে সাজাবো, হ্যাঁ, মনের মতো করে সাজাবো, ওকে আমি খুব অনেক কিছু বানাবো, আমরা বলি অনেক কিছু বানাতে চাই, ওকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই চিন্তাগুলোই আমাদের মাথায় থাকে। কিন্তু ওর নিডগুলো কিভাবে আমরা পূরণ করব যাতে করে ও শুধু মানুষ না, ও যেন একটা পরিপূর্ণ বিকশিত মানুষ হতে পারে, সেই জায়গাটা আমাদের আগে থেকে ভাবা খুব প্রয়োজন। থ্যাংক ইউ ম্যাম। সো প্রশ্ন, আপনার কথা শুনতে শুনতে একটু মনে হলো যে আমরা তো সবসময় মনে করি যে একটা বাচ্চা জন্ম হলে শুধু তার মানে শারীরিক নিড, ওর খাওয়া, ওর ঘুম, এটাই হয়তো ফোকাস করা দরকার। কিন্তু মনোসামাজিক দিক থেকে আসলে কি কি নিড একটা সন্তানের হতে পারে যেগুলো ফুলফিল করাটা দরকার, এবং সেটা না হলে আসলে কি হতে পারে? হ্যাঁ, মানে ছোটবেলাটাই যদি বলি, তো এটা যদি সেটাই, মানে যেমন আমরা আগামী 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন হবে সারা পৃথিবীময়। এই যে আমরা মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু ভীষণই অগ্রাহ্য করি এবং এটাকে যথেষ্ট পেছনে ফেলে রাখি। তো বাচ্চা যখন হচ্ছে, সন্তান হচ্ছে, সে বড় হচ্ছে, আমরা যতটা তার শরীরের চাহিদাগুলোর কথা ভাবছি, ওর জ্বর হলো কিনা, ওর ঘুম হলো কিনা, ও খেলো কিনা, এই জায়গাগুলো যত বেশি করে ভাবছি, কিন্তু ওর মনের চাহিদাটা পূরণ হচ্ছে কিনা, যেটা আমরা আবেগীয় চাহিদা বলি, ইমোশনাল নিডস, ওইটা কি পূরণ হচ্ছে কিনা, ও ঠিক মতো আমাদের সাথে অ্যাটাচড হতে পারছে কিনা, বা আমরা ওর সাথে ঠিক মতো অ্যাটাচড হতে পারছি কিনা। মানে ওকে কোলে নেওয়া, ওকে ঘুম পাড়ানো মানে কিন্তু অ্যাটাচমেন্ট না। অ্যাটাচমেন্ট হচ্ছে ওর সাথে ওর যখন ইমোশনালি আমাদেরকে চাইছে, আবেগীয়ভাবে কখনো ভয় পাচ্ছে, কখনো রাগ হচ্ছে, কখনো বিরক্ত হচ্ছে, কখনো খুব দুঃখ পাচ্ছে, সেই যে ওর অনুভূতিগুলো, আমাদের অনেকগুলো অনুভূতি আছে যেগুলোর মধ্যে বেসিক কতগুলো অনুভূতি হচ্ছে রাগ, দুঃখ, ভয় এবং আনন্দ। এই যে 4টা অনুভূতি ও প্রকাশ করছে, সেই অনুভূতিগুলোকে আমরা বুঝতে পারছি কিনা। কখনো রাগ করছে, কখনো দুঃখ পাচ্ছে, কখনো ভয় পাচ্ছে, একটু ইনসিকিউর হয়ে গেছে, হয়তো খুব নয়েজ চারদিকে, ও কিন্তু নয়েজটা নিতে পারছে না, ওর তখন ভয় লাগছে বা ইনসিকিউর লাগছে, আমরা সেটা বুঝতে পারছি কিনা। সেটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য, কারণ একটা ফিজিক্যাল হেলথ, একটা হচ্ছে আমরা মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথও বলা হয়। মেন্টাল হেলথের জায়গাটা তত বেশি ভালো হবে যত আমি ছোট্ট বয়সে ওর মেন্টাল চাহিদা বা ইমোশনাল চাহিদাগুলোকে আমি বুঝে সেটা পূরণ করতে পারবো। সেটা খুবই কঠিন। ওর শারীরিক ব্যাপারগুলো কিন্তু সহজে বোঝা যায়, কিন্তু মনের চাহিদাগুলো, মনের ক্ষুধাটা ওর কি হচ্ছে, আমরা যে খুব হাংরি থাকি ছোটবেলায় অ্যাটাচমেন্টের জন্য, টাচের জন্য, আমার কথাগুলো বলতে না পারলেও অন্যরা বুঝবে, সেই যে একটা আবার আকাঙ্ক্ষা থাকে, সেই জায়গাগুলো আমরা কিন্তু চিন্তা করি না, কারণ এটা একটু জটিল জায়গা, আসলে খুবই জটিল একটা জায়গা। তো সেই জন্য মানে আমাদের যে এই যে অ্যাটাচমেন্টের চাহিদাটা, এটা কিন্তু এই যে শুরু হলো জন্মের আগের থেকে আমি মার সঙ্গে অ্যাটাচ, তারপরে মার সঙ্গে আমাকে আলাদা করে ফেলা হলো, আমি পৃথিবীর মানে শব্দ, পৃথিবীর সাউন্ড, পৃথিবীর পলিউশন, পৃথিবীর আলো, সব কিছু দেখছি, কিন্তু আমি জানি না এটার সঙ্গে আমি কীভাবে অ্যাডজাস্ট করব। আমাকে কিন্তু আমার যারা কেয়ার গিভার বা আমার অ্যাটাচমেন্টের যারা রয়েছেন, তারা কিন্তু আমাকে হেল্প করতে হবে। তো সেই জন্য মানসিক চাহিদাগুলো শারীরিক চাহিদার চেয়ে কোনো অংশে কম নয়। যত বেশি আমরা সেটা বুঝে পূরণ করব, ততই সে একটি স্থিতিশীল মানসিকতা নিয়ে বড় হবে, সুস্থ মানসিকতা নিয়ে বড় হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম, অনেক ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ছিল ম্যাম। এটা বলতে বলতে যেটা আসলো যে আমার কাছে মনে হচ্ছে প্যারেন্টিং নিয়ে যদি আমরা কথা বলি, যে আমরা মনে করি যে
সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওকে স্কুলে পড়াচ্ছি, খাওয়া দাওয়া দিচ্ছি, এটাই বোধহয় মানে বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব। কিন্তু প্যারেন্টিং যে একটা স্কিল, প্যারেন্টিংটা কি এবং স্কিলটা যে শেখার একটা জায়গা আছে এবং কেন ইম্পর্টেন্ট, একটু যদি ম্যাম এই জায়গাটা মানে যেটা এতক্ষণ বললাম ওইটারই ধারাবাহিকতায় বলা যেতে পারে যে আসলে এটা না যত আমি কাজ করছি, আমি যখন থেকে মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে কাজ করা শুরু করলাম, আমার কাছে এটাই সবচেয়ে সামনে চলে এলো যে আমাদের সমস্ত গোড়ার মধ্যে যে সমস্যাটা রয়ে গেছে, যে আজকে যে আমি অ্যাডজাস্ট, আমাদের কাছে কি নিয়ে আসে ক্লায়েন্টরা, ওরা একটা সিমটম নিয়ে আসে যে আমার খুব ভয় লাগে, আমার খুব দুশ্চিন্তা হয়, বা আমি খুব ডিপ্রেসড হয়ে যাই, হ্যাঁ আমার নিজেকে আমি যথেষ্ট রেসপেক্ট করতে পারছি না, আমি অন্যকে বিশ্বাস করতে পারছি না, আমার অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হয়। দিজ আর অল সিমটমস। এই সিমটমটা দেখে আমাদের কিন্তু বুঝতে হয় যে ও আসলে এই সিমটমটা হওয়ার পেছনের কারণগুলো কি। এই কারণটা কিন্তু লুকিয়ে আছে সেই প্যারেন্টিং এর মধ্যেই, যে আমার যে প্রথম স্কুল অফ মাই লাইফ ইজ মাই ফ্যামিলি, তাই না? আমার যে প্রথম বিদ্যালয় আমার জীবনে, সেই বিদ্যালয়ে আমাকে কিভাবে বড় করেছে, আমাকে কি কি দিয়েছে, হ্যাঁ, বেঁচে থাকার ওষুধটা কি শুধুই আমাকে ক্ষুধা লাগলে খেলাম কিনা সেটা, আমার গরম লাগছে কিনা বা আমার ঠান্ডা লাগছে কিনা সেটা দেখা, নাকি আমার জ্বর হলো কিনা সেটা দেখা, গরম ঠান্ডাটা আমরা অতটা খেয়াল করি না, আমার অসুস্থ হলাম কিনা সেটা দেখা, নাকি আমি সুস্থতা অর্জন করার জন্য আমার মনের চাহিদাগুলো মিটছে কিনা। তো কাজেই প্যারেন্টিং স্কিলটা এটা আসলেই শেখার একটা ব্যাপার। আমাদের একটা ধারণা থাকে আমার বাবা মা আমাকে তো বড় করেছেন, কিন্তু একই সাথে তো যুগেরও পরিবর্তন, যেটা তুমি শুরুতে বললে যে যত দিন যাচ্ছে বাবা মার সাথে কিন্তু ডাইনামিকটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বাবা মা মনে করছেন বাচ্চারা ওনাদের কথা বুঝতে পারছে না, বাচ্চারা মনে করছে ওদের ভাষা বাবা মা বুঝতে পারছে না। এই যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, এটা থেকে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। তো কাজে আমাকে কিন্তু দক্ষ প্যারেন্ট হতে হলে শিশুর যে বিকাশের বিভিন্ন স্তর আছে, একদম ছোটবেলাতে একরকম বিহেভিয়ার, আর একটু যখন বড় হচ্ছে তখন আমাকে বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, যখন সে বয়ঃসন্ধিতে যাচ্ছে ওর শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন হচ্ছে, তখন আমার তার সাথে কেমন বিহেভিয়ার করতে হবে, প্রতিটা স্তরেই কিন্তু আমাদের আচরণগুলো পরিবর্তন করতে হয়। কাজে এই দক্ষতাটা অসম্ভব জরুরি আমার সন্তানকে আমি যদি সত্যি সত্যি এই পৃথিবীর জন্য, এই মডার্ন ওয়ার্ল্ডের জন্য, কারণ আজকেও হয়তো ও 2 বছর, কিন্তু 20 বছর পরে ও 22 বছরের একটি মানুষ হবে, তখন ও পৃথিবীকে সুন্দর করে ফেস করতে পারবে কিনা, সব কিছু ওর মানে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ও স্ট্রেস ম্যানেজমেন্ট করে ও যথেষ্ট সুন্দরভাবে ন্যাভিগেট করতে পারবে কিনা এই পৃথিবীতে, সেটির জন্য তাকে ওই সময় দক্ষ করার জন্য আমাদের কিন্তু নিজের দক্ষতা আগে শিখতে হবে। চমৎকার ম্যাম। একটু আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, আমি একটু কাইন্ডলি দেখতে চাচ্ছি যে কে কে আছেন। সো আমাদের সাথে অনেকেই আছেন ফেসবুকে। ওকে, তো আচ্ছা, সো আমাদের সাথে আছেন তাসনিম আপু লিখেছেন, অনেক সময় একটা ছোট্ট বিষয় বাবা মাকে বোঝা থেকে ব্যর্থ হই, সেক্ষেত্রে কথা কাটাকাটি করে কথা বন্ধ করতে হয়, যেটা খুবই কষ্টের। তারা তো আমার বাবা মা, তারা তো অন্তত আমায় বুঝবে, তাই না? এই ক্ষেত্রে করণীয় কি? মানে আমি তাসনিমকে বলবো যে, তাসনিম তুমি হয়তো শুনছো, যেটা বলবো যে আসলে তুমি যে বলে না যে বাবা মা হলেই আমাদের বুঝবে, আসলে বাবা মা সেই দক্ষতা বাবা মা আসলে তো অর্জন করে বাবা মা হন না, এবং তাদেরকে আমি দোষারোপ করে কথাটা বলছি না, কারণ আমরা আসলেই নিজেরা কিন্তু প্রস্তুতি নিয়ে বাবা মা হই না। কাজে তুমি যদি খুব প্রত্যাশা করো যে ওরা তোমাকে বুঝবে, সেটা যদি না পূরণ হয়, তোমার মনটা খারাপ হয়ে যায়, তখন তুমি স্ট্রেস ফিল করো এবং হয়তো কথা কাটাকাটি হয়ে যাচ্ছে। তো কাজে তোমার যদি খুব বোঝাতে অসুবিধা হয়, তুমি যদি মনে করো যে মুখে বলে বোঝাতে পারছো না, তুমি লিখিতভাবেও কিন্তু তাদেরকে বলতে পারো গুছিয়ে সুন্দর করে, এবং আঙুলটা না নিজের দিকে পয়েন্ট করো সবসময়, যে তুমি বাবা মা, তুমি কেন বোঝো না, তোমার বোঝা উচিত। এই যে শুড মাস্টগুলো বাবা মার উপরে অ্যাপ্লাই না করে বরং নিজেকে একটু তুমি তুলে ধরো যে আমার নিডটা কি, আমি তোমাদের কাছে আসলে এটা চাই, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি এবং আমি আশা করছি আমার এই চাওয়াটা তোমরা বুঝতে পারবে। একটু আঙুলটা নিজের দিকে দিয়ে নিজের দিকে পয়েন্ট করে বললে হয় কি, অন্য পক্ষ না অ্যাট্যাক্ট ফিল করে না, ডিফেন্সিভ হয় না। তো তোমার চাওয়াগুলো মুখে যদি বলতে গিয়ে কথা কাটাকাটি হয়ে যায়, একটা মন খারাপের বিষয় হয়ে যায়, তুমি অনেক সময় লিখেও তোমার দিকে আঙুলটা পয়েন্ট করে তোমার নিডসগুলো তুলে ধরবে সুন্দর করে।
অসংখ্য ধন্যবাদ ম্যাম। আরেকজন প্রশ্ন করেছেন ফারিয়া হক, লিখেছেন ম্যাম আমার ছেলের বয়স 5 বছর 8 মাস, বাট ও অনেক দুষ্টু অ্যান্ড খুব মারে, কি করণীয়? 5 বছর 8 মাসের বাচ্চা খুব দুষ্টু, তুমি প্রথমে একটা লেবেল করে দিলে কিন্তু, তাই না? ওকে নিশ্চয়ই তুমি হঠাৎ করে বলে ফেলো যে তুমি খুব দুষ্টু। এই লেবেলিংটা কখনো করো না, যে তুমি মিথ্যে কথা বলো, তুমি মিথ্যেবাদী, তুমি দুষ্টু, তুমি ভালো না, এই কথাগুলো একদম বলবে না, কেমন? এবং ও যখন মারছে সেটা নিশ্চয়ই সেটা নিয়ে তুমি কি করো আমি জানি না, প্রশ্নোত্তর পেলে ভালো হতো। অনেক সময় আমরা সেটা নিয়ে খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়ি, যে তুমি কেন মারছো, লোকে কি ভাববে, অনেক কিছু শেখাতে চেষ্টা করি। ওর কিন্তু মাত্র 5 বছর, ও কিন্তু তোমার উপদেশগুলো এখন মাথায় রেখে চলার মতন বয়স হয়নি। তুমি বরং ওর পজিটিভ বিহেভিয়ারগুলো কী করছে সেটার উপরে বেশি করে ফোকাস করো। যখন ও মারবে না, যখন একটু ভালো আচরণ করবে, তখন বারবার করে বলো, এই যে তুমি আজকে এটা করেছো আমি ভীষণ খুশি হয়েছি। ওর নেগেটিভ বিহেভিয়ারের উপরে ফোকাসটা একটু সরিয়ে তুমি পজিটিভ বিহেভিয়ারের উপরে ফোকাস করো, এবং ওকে না মেরে ও কি করতে পারে, যখন তোমার আর ওর সাথে খুব ভালো আলোচনা, মানে ভালো আলোচনা না, ভালো একটা সুন্দর মানে পরিবেশে তোমরা রয়েছো, তোমার সাথে গল্প করছে, শুয়ে শুয়ে ওকে বেড টাইম স্টোরি শোনাচ্ছ, তখন ওকে সুন্দর সুন্দর গল্প শোনাও, ভালো ভালো আচরণ যারা করতে পারে, বা হয়তো অনেক পজিটিভ স্টোরি আছে, অনেক সুন্দর সুন্দর পিকটোরিয়াল বুক পাওয়া যায়, ওই সুন্দর সুন্দর পজিটিভ স্টোরিগুলো ওকে বলো। এবং ওকে তুমি অবশ্যই একদম পজিটিভ বিহেভিয়ারের সাথে সাথে তুমি রেকগনিশনটা দেবে। ঠিক আছে, আজকে একটু ভালো কিছু আচরণ করেছে, খারাপ কিছু করেনি, আমি খুশি হলাম মনে মনে, সেটা না, ওকে একদম এক্সপ্রেস করবে। এবং মারামারির উপরে অনেক ফোকাস করো না। সবাই বেশি অস্থির হয়ে গেলে হয় কি, মানে বাচ্চারা না নেগেটিভ অ্যাটেনশনও খোঁজে, পজিটিভ অ্যাটেনশন যখন পায় না, পজিটিভ অ্যাটেনশন হচ্ছে যে আমি খুব খুশি হচ্ছি, এ ধরনের অ্যাটেনশন যখন পাচ্ছে না, তখন নেগেটিভ কিছু করে সামহাও ওরা অ্যাটেনশন ড্র করার চেষ্টা করে, কারণ এটা হচ্ছে ওর ক্ষুধা, ওর ভেতরে একটা নিড। কাজে নেগেটিভ বিহেভিয়ারের প্রতি বেশি মনোযোগী হলে নেগেটিভ অ্যাটেনশনটা পাচ্ছে এবং ওই বিহেভিয়ারগুলোর মাত্রাটা বেড়ে যায়। সো বেস্ট হবে ওটাকে একটু ইগনোর না করে ওটার বদলেও কি করবে এটা পরে বলো, তার আগে পজিটিভ বিহেভিয়ারের দিকে বেশি করে মনোযোগ দাও, দেখো যে আস্তে আস্তে ওর একটু বদলাচ্ছে কিনা আচরণটা। ম্যাম এই জায়গাটাতে যদি অ্যাড করি, যে আপনি যেটা বললেন যে ওকে এক্সপ্রেস করা, তো অনেক সময় আমরা হয়তো মনে করি যে ওকে একটা গাড়ি, মানে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো দেই, সেটা না দিয়ে বরং ওকে হাগ করা, ওকে ভালোবাসা, কতটুকু ভালোবাসি সেই জায়গাটা। এক্সেলেন্ট, হ্যাঁ, খুবই ভালো মঞ্জিয়া, তুমি পয়েন্টটা আমাকে ধরিয়ে দিয়েছো। এই জন্যই তো তোমাদের মতন মানুষ এরকম অ্যাঙ্কারিং করলে সুবিধা হয়। সো যেটা হচ্ছে যে আমরা মেটেরিয়াল গিফট অনেক বেশি দিয়ে দিই বাচ্চাদেরকে, এবং ওদের কাছে প্রমিস করি যে তুমি যদি খাও তাহলে তোমাকে এটা দেওয়া হবে, তুমি যদি আজকে লক্ষ্মী থাকো তাহলে তোমাকে এই জিনিসটা কিনে দেবো। সো কিছু কিনে দেবার প্রতিশ্রুতি নয়, ওকে যে তুমি ভালোবাসো সেইটা বারবার করে বুঝতে হেল্প করো, সেটাই ওকে রিইনফোর্সমেন্ট হিসেবে বা রিওয়ার্ড হিসেবে দাও। এবং ওকে বারবার ফিল করাও যে ও কতটুকু প্রেশাস। ওর বিহেভিয়ারটাকে তুমি অ্যাকসেপ্ট করছো না, কিন্তু মানুষটি কিন্তু তোমার জন্য ভীষণ ভ্যালুয়েবল, ভীষণ প্রেশাস, এটা ওকে বুঝতে দাও বারবার। ওকে বুকে জড়িয়ে ধরে অন্তত দিনে 30 সেকেন্ডও যদি ওকে বুকে জড়িয়ে ধরে ওকে ফিল করতে দাও যে ও কত প্রেশাস তোমার জন্য, ও তোমার জীবনে এসে তোমার জীবনটা কত আলোকিত করেছে, সেই জায়গাটা ওকে বুঝতে দাও। তাহলে ও কিন্তু ওর সেলফটাকে ভালোবাসতে শুরু করবে, ও তখন নেগেটিভ আচরণগুলো আস্তে আস্তে কমতে থাকবে। মেটেরিয়াল গিফটটা যত কম দেওয়া হয় তত ভালো। একটা বিহেভিয়ার থেরাপির একটা টেকনিক আছে টোকেন ইকোনমি, যে আমরা একটা স্টার দিতে পারি। তুমি আজকে এই যে খাতাটা তোমাকে একটা কপি দিলাম, এখানে আমরা একটা স্টার প্রেস করব, যখনই তুমি ভালো কিছু করবে এখানে একটা স্টার হবে, যখন 10টা স্টার তুমি পাবে তুমি একটা চকলেট পাবে, বা তুমি একটু বেড়াতে যেতে পারবে আমার সাথে। এটাও কিন্তু বিহেভিয়ার শেপ করতে হেল্প করে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আরেকটা প্রশ্ন আছে, রোকসার আন্নুর লিখেছেন যে হাউ টু প্যারেন্ট, মানে একটা বাচ্চাকে কিভাবে আসলে প্যারেন্টিং করা দরকার যখন সে নিজের ক্ষতি করে, অর্থাৎ সেলফ হার্ম করছে। কত বয়সটা লেখেনি? বয়সটা লেখেনি। হ্যাঁ, আচ্ছা, বয়সটা যদি আপনি একটু উল্লেখ করেন তাহলে হয়তো আরেকটু সুবিধা হয় বুঝতে। তারপরেও আমি যেটা বলবো যে অনেক সময় যে হেড ব্যাঙ্গিংগুলো করে, হ্যাঁ, অনেক সময় অটিজমের লক্ষণ থাকলে কোন বয়সে করছে সেটা ইম্পর্টেন্ট। সেলফ হার্মটা অ্যাডোলেসেন্স পিরিয়ডেও মানুষ করে, যে মানুষ হাত টাত কাটে, তো সেটা। আর তাছাড়া খুব বাচ্চা বয়সে যদি ওই যে মাথা ঠোকা, নিজেকে ব্যথা দেওয়া, সেগুলো যদি করে তাহলে একটু পরীক্ষা করিয়ে নেওয়া বা অ্যাসেসমেন্ট করিয়ে নেওয়া, যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ব্লকে বাচ্চাদের অ্যাসেসমেন্টের ব্যবস্থা আছে, কিংবা কোনো
প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে গেলেও তারা অ্যাসেসমেন্ট করতে পারবেন। মানে অন্য কোনো স্পেশাল নিড বাচ্চার যদি না থাকে তাহলে আমরা ওই দিকটা এক্সক্লুড করে তারপর ওর সাইকোথেরাপির ব্যবস্থাটা হয়তো করা যেতে পারে, সেখানে হয়তো ফ্যামিলি থেরাপিও লাগবে আর কি। সেই ম্যাম। সো আমাদের সাথে অনেকেই আছেন, তো প্রশ্ন অনেক আছে, তো আমি একটু আচ্ছা, একজন রুনু আপু লিখেছেন, আমার একমাত্র মেয়ে, বয়স 3.5 বছর, ওর সাথে আমি খুবই ফ্রেন্ডলি, ওকে যথেষ্ট সময় দেই, কিন্তু ইদানিং দেখছি ও খুব জিদ করে এবং কান্না করে। ও বুঝতে পারে কান্না করলে বাবা মা সব দিচ্ছে, এটা কিভাবে ঠিক করতে পারি? না, কানলে তো আমরা দেব না ডেফিনেটলি। ও যে বুঝে গেছে যে জেদ করলে পায়, এটাতে নেগেটিভ বিহেভিয়ারটার সাথে কিন্তু একটা মানে অ্যাসোসিয়েশন হয়ে গেছে, কন্ডিশনিং হয়ে গেছে। হ্যাঁ, সো যখন ও কাঁদবে তখন ওকে কখনো দেবে না, ওকে বলবে তুমি কান্নাটা থামাও, তারপরে আমি দেবো কি দেবো না তোমার সাথে সেটা নেগোশিয়েট করব। আসলে বাচ্চারা কাঁদলেই আমরা মনে করি যে না দিলে তো কান্নাকাটি বেশি করছে, মনটা খারাপ করছে, ওর মন খারাপ হলে তো আমারও মন খারাপ হবে। একই সাথে ওরা যেমন আমাদের জন্য খুব প্রেশাস অ্যাজ এ হিউম্যান বিইং, সেই সাথে কিন্তু বিহেভিয়ারটাও খেয়াল করতে হবে। কাজে বিহেভিয়ার শেপিংয়ের জন্য, যেটাকে আমরা স্ট্রাকচার বলি, যে একটা প্যারেন্টিংয়ের মধ্যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা নার্চার দেবো এবং স্ট্রাকচারও দেবো। এবং স্ট্রাকচার এবং নার্চারের ব্যালেন্সটা যদি না করতে পারি তাহলে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে দেব, আর না হয় আমরা অতিরিক্ত কঠিন শাসনকে দিয়ে বড় করব বাচ্চাকে। দুটোর একটাও কিন্তু ওর জন্য মঙ্গল বয়ে আনবে না। কাজে ওকে আমরা স্ট্রাকচারটা দিতে হলে ওর কী আচরণ করছে, সেই আচরণ করে ও আসলে পুরস্কারটা পাবে কি না সেটা কিন্তু আমাদের হাতে থাকবে। আমরা বলবো যে তুমি যদি কান্নাকাটি করে জেদ করে করো তাহলে কিন্তু জিনিসটা তুমি পাবে না, এবং জিনিসটা তুমি জেদ করে না করলেও, তুমি সুন্দর করে চাইলেও তোমার সাথে বসে আমি নেগোশিয়েট করব ওই জিনিসটা আমি এখন দেবো কিনা, বা কবে দেব, কখন দেব, কি কারণে যে দেব না, এখন যে দিচ্ছি না সে কি কারণে দিচ্ছি না, সেটার একটা খুব ভালো এক্সপ্লেনেশন বাচ্চাকে দিতে হবে। যদি আমরা এক্সপ্লেইন না করে যদি বলি আমার ইচ্ছা আমি দেব না, বা আমি বড় আমার কথাটা শুনতে হবে, এরকম ওয়ান আপ পজিশনে থেকে কিন্তু আমরা বাচ্চাদের মধ্যে আত্মসম্মান বোধটা গড়ে তুলতে পারবো না। ওরা আর আমরা দুজনেই সম্মানের জায়গাতে রয়েছি, এরকমভাবে ওদের সাথে আচরণ করতে হবে। অর্থাৎ উপর থেকে শুধু এফেকশন যাবে আর নিচে থেকে শুধু শ্রদ্ধা যাবে, এটা হবে না। কিন্তু বাচ্চাকেও আমাদের শ্রদ্ধা করতে হবে, ওদের ডিসিশনকে গুরুত্ব দিতে হবে, এবং ডিসিশন না মানতে পারলেও কেন মানছি না, কেন পারছি না, সেটার একটা ভালো ব্যাখ্যা ওদেরকে দিতে হবে। সেই আর কি। আমি এটা বলতে বলতে আমার প্রায় প্রশ্নটা মাথায় আসে, বিকজ ফেসবুকে অনেক সময় দেখি যে বিভিন্ন ছবি যেখানে দেয়া যে মানে মেসেজটা এরকম যে বাবা মা তার সবটা দিয়ে একটা বাচ্চাকে বড় করছে। তো আমার কাছে মনে হয় যে বাবা মার সাথে সন্তানের সম্পর্ক এরকম, এটা ওয়ান ওয়ে না, মানে এমন না যে শুধু আমরা যে বাবা মা হিসেবে সন্তানকে দিয়েই যাচ্ছি, আমরা কিন্তু সন্তানের কাছ থেকেও পাচ্ছি। হ্যাঁ, সো এই জায়গাটা নিয়ে ম্যাডাম যদি বলেন যে এটা যে একটা আদান প্রদান, আমি যে পাচ্ছি, মানে তোমার জন্য আমি স্যাক্রিফাইস করেছি, তোমার জন্য আমি কম্প্রোমাইজ করেছি, তো এই কথাগুলো মানে আসলে কতটুকু আসলে হেল্পফুল হয় কিনা? নো, হেল্পফুল তো হয় না, ভীষণ আনহেল্পফুল। কারণ তোমার জন্য আমি এটা করছি, এটা কিন্তু সত্যি নয় আসলে, তাই না? তুমি আমার জীবনটাতে পরিপূর্ণতা দিয়েছো, সো আই এম গ্রেটফুল টু ইউ ফর দ্যাট। যদিও আমাদের ওই ভাষায় বলতে হবে এমন কোনো কথা নেই, বাট গ্র্যাটিটিউড যে ওর আসার কারণে যে আমি গ্রেটফুল, এটা অনেক আমার আচরণের মধ্যে যেন প্রকাশ পায়। এবং এটা আবার নয় যে ও শুধু পেয়েই যাবে, আমরা শুধু দিয়েই যাব, সেটাও যেমন সত্যি নয়। ও শুধু দেবে আর আমরা শুধু নেব, এটাও সত্যি নয়। এই দুটোর মধ্যেও একটা ব্যালেন্স থাকা দরকার, যে আমি যখন দেব তখন নেবার জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। আমি যখন আমার বাচ্চাকে বিশ্বাস করব, আমি যখন ওকে শ্রদ্ধা করব, ওকে গুরুত্ব দেব, ও স্বাভাবিকভাবে আমাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। এটা না আদান প্রদানের ব্যাপার, এখানে কিন্তু একপাক্ষিক কিছু নেই, এটা দ্বিপাক্ষিক। তো কাজে আমি স্যাক্রিফাইস করছি, তোমার জন্য এটা করেছি, তোমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছি, ও কিন্তু হয়ে আমাকে বলেনি আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বো। কাজে এগুলো কিন্তু আমার ইচ্ছেকে প্রকাশ করে, আমার ইচ্ছের বাস্তবায়ন আমি করেছি। তো কাজে এই কথাগুলো ওকে কখনোই আমরা বলবো না যে তোমার জন্য এত কষ্ট করে এখানে রয়েছি, নাহলে কবে চলে যেতাম। এই কথাগুলো একেবারেই অসম্ভব ক্ষতি করে দেয় আমাদের বাচ্চাদের মানসিক জগতের মধ্যে। আরেকজন প্রশ্ন করেছেন ম্যাম, শ্যামা, যে আমার মেয়ের বয়স 11 বছর, পড়াশোনা একদম করতে চায় না, সামনে সমাপনী, গণিত একদম বুঝে না। তো আমার একটু মনে হচ্ছে যে আমার বাবা, মানে আমি এটা খুব কোশ্চেনটা পাই যে বাবা মানে যখন আমি বাচ্চাদের সাথে কথা বলি যে বাবা মার সাথে আসলে
কি কথা বলবো, বাবা মা খালি পড়াশোনার কথাই বলেন। সো এই জায়গাটাতে আসলে অবশ্য বাবা মার কনসার্নটাও একদম রাইট যে পড়াশোনাটা ইম্পর্টেন্ট, কিন্তু এই জায়গাটাতে আসলে মানে মানে কিভাবে বাচ্চার সাথে আসলে পড়াশোনা নিয়ে কথা বলা যায়, মানে ওয়েটা কি ধরনের হতে পারে, বিকজ বাচ্চারা খুব বিরক্ত হয়ে যায় যে কথা বলতে আসলেই পড়াশোনার কথা বলে আর কোনো কথা, হ্যাঁ, এবং পরবর্তীতে জেদি হয়ে যায়, মানে উল্টো মানে পড়বো না টাইপের একটা অ্যাটিটিউডে চলে যায়। সেই জায়গাটাতে ম্যাম মানে একটা তো তুমি বলেই দিলে যে বেশি যখন ওরা পুশ করতে থাকি, শুধু পড়ার কথা বলতে থাকি, ন্যাচারালি তখন ওদের পড়ালেখার প্রতি আগ্রহটা আরো কমে যায়। মানে পড়ালেখা যেন করছি বাবা মার জন্য, আমার জন্য নয়। কাজে বাচ্চাদের প্রথম বোঝা দরকার যে আমি পড়ালেখাটা কেন করছি, এটা আমার কি উপকারে আসবে, তাই না? সেই ব্যাখ্যাটা কিন্তু আমরা কখনো দিই না। তোমার পড়তে হবে, পড়লে তুমি বড় হবে, পড়লে তুমি নিজের উপার্জন করতে পারবে, সক্ষমতা অর্জন করতে পারবে। এই যে ব্যাপারগুলো আমরা বলছি, শুধু এটা তো নয়, পড়ালেখা আমাদেরকে আসলে আরো অনেক কিছু দেয়, আমাদের পুরো জগৎকে আমাদের সামনে খুলে দেয়, আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, আমাদের বুদ্ধির প্রখরতা বাড়ে, আমি অনেকের সাথে ভালো মিশতে পারি। হ্যাঁ, হয়তো বইয়ের সব কথা আমাদেরকে যে সোশ্যাল লাইফে হেল্প করছে তা নয়, বাট আমার মনের পরিধিটা অনেক বেড়ে যায়, চিন্তার দরজাটা অনেক বেশি খুলে যায়। এরকম করে আমরা যদি ওদেরকে পড়ালেখার অর্থটা আমরা যদি দিতে পারতাম, খুব কঠিন কাজ যদিও, কারণ আমরা নিজেরাও ওই রকমভাবেই বড় হয়েছি, আমাদের বাবা মাও পড়ো করে বড় করেছেন আমাদেরকে। কিন্তু বাচ্চাদের সাথে যেটা শুধু পড়ালেখার, যেটা মনজিয়া তুমি বললে যে শুধু পড়ালেখার বিষয়ে যেন আলোচনা না হয়, আমরা যেন ওদের জীবনের অন্যান্য বিষয়গুলোতেও আগ্রহ নেই। আবার অতিরিক্ত আগ্রহ দেখানো ঠিক নয় যে তোমার জীবনে কি কি হচ্ছে আমাকে সব বলতে হবে। অ্যাডোলেসেন্স পিরিয়ডে ওর 11 বছর বয়স, 11 বছর বয়সে কিন্তু ও একটু নিজের মতো করে নিজের আইডেন্টিটিটা ডেভেলপ করছে। এখন কিন্তু একটু লুকোচুরি করবে, একটু নিজের মতো করে চলতে চাইবে। যেমন কালকে একটা ওয়ার্কশপে একজন বলছিল ও একটু চুলটাকে ভিন্ন করে কাটতে চাচ্ছে। এই যে চুলটার স্টাইলে একটু ভিন্নতা আনতে চাইছে, এটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু অস্বাভাবিক নয়। কারণ ও যে আলাদা একটা মানুষ, এটার পরিচিতিটা তখন সে বুঝতে পারছে, নিজের আইডেন্টিটিটা সে আরো পরিষ্কার হচ্ছে তার কাছে, এবং সে একটু ভিন্নভাবে নিজেকে দেখাতে চাচ্ছে সবার কাছে। কাজে এটাকে কিন্তু পজিটিভলি আমরা নেব। এবং শুধু পড়ালেখার কথা নয়, অবশ্যই ও মনের দিক থেকে কেমন আছে, এবং ওর বন্ধু বান্ধবের সঙ্গে ওর যথেষ্ট ভালো সম্পর্ক যাচ্ছে কিনা, না হলে কি হচ্ছে। ও যদি বলতে না চায় জোর করব না, কিন্তু ওর সাথে যেন পড়ালেখার বাইরে একটা খুব ট্রাস্টিং রিলেশনশিপ হয়। অনেক সময় বাচ্চারা খুব কমপ্লেন করে বাবা মা আমাকে ট্রাস্ট করেন না। সো তার সঙ্গে যাতে ট্রাস্টিং রিলেশনশিপ হয়, যে তোমাকে আমি বিশ্বাস করি। অনেক সময় হয় কি, আমার বাচ্চা পড়ছে না, তাহলে অন্য কিছু করছে, হয়তো আমি হয়তো বন্ধুদের কাছে জিজ্ঞেস করছি, আচ্ছা ও কি করে বলো তো, অথবা ওর পারমিশন ছাড়া ওর আলমারিগুলো সার্চ করছি, ওর ড্রয়ারগুলো, ইভেন আমার কাছে ডায়েরির পাতা ফটোকপি করে মানুষজন নিয়ে আসছে। এটা খুবই আমরা অন্যায় করছি, না বুঝেই করছি অবশ্যই। অনেক সময় মারা বলেন, অসহায়ভাবে বলেন, ও তো বলে না, কি করব, কিন্তু বলে না তাই বলে আমি ডায়েরির পাতা নিশ্চয়ই খুলবো না। কোথাও একটা অসুবিধা আছে, ওর সাথে আমার ট্রাস্টের রিলেশনশিপটা তৈরি হয়নি, কাজে ওর সাথে আমি আরেকটু সখ্যতা গড়ি, এবং ওকে আমি সবসময় বকা না দিয়ে, মানে খুব বেশি মানে স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে একদম সবসময় রেখে না দিয়ে একটু লুজ করি কখনো কখনো, এবং ওকে বলি যে এই যে ওকে প্রেশাস ফিল করানো, এই জায়গাটা দেরি হলেও শুরু করতে হবে আমাদের। আর যেটাও বলছিল যে পড়তে চায় না, গণিতে ভালো না, এটা বুঝতে হবে যে গণিতটা কি ও ইন্টারেস্ট পাচ্ছে না, নাকি ও বুঝতে পারছে না। অনেক সময় হয় কি যে যেটাতে ইন্টারেস্ট পাই না ওটাতে আমরা মনোযোগও দিই না। তো কোথায় অসুবিধাটা হচ্ছে, এটা কি ল্যাক অফ ইন্টারেস্ট, নাকি ওর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, সেই জায়গাটা অবশ্যই লক্ষ্য করা উচিত, এবং সেটা নিয়ে ওর সাথে কথা বললে খুব ভালো হয়। পড়তে কেন ইন জেনারেল চাইছে না গণিত ছাড়া, সেটাতে ও পড়াটাকে কিভাবে দেখছে, যেহেতু 11 বছর, আমার মনে হয় একটা ওয়ান ডিসকাশন ওর সাথে হতে পারে। এবং গণিত জিনিসটাকে আমার কাছে মনে আছে ছোটবেলা থেকে খুব কঠিন, ভয়াবহ, মানে ওইভাবে শো করা হয়, তো যেমন আমার কাছে খুব ভয় লাগতো, মানে ম্যাথস মানে ও মাই গড, আমার নিজেরই অ্যাংজাইটি আছে, ম্যাথস ফোবিয়া আছে আমার ভেতরে। জিনিসটা যে মানে পার করলে অনেক, মানে করতে পারলে অনেক ইজি, ওইটাকে আরো ইন্টারেস্টিং পজিটিভ ল্যাঙ্গুয়েজে হয়তো এক্সপ্রেস করা যেতে পারে। ম্যাম, ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ বলতে বলতে মনে হলো একটা জিনিস, যে অনেক সময় আমার কাছে যখন অ্যাডোলেসেন্ট স্টুডেন্ট মানে কেউ আসে, তখন বলে যে আমি হয়তো একটা ভুল করলাম, আমি হয়তো মাকে বললাম বা বাবাকে বললাম, সো বাবা বললো, বাবা বা মা বললো যে আমি কাউকে বলবো না।
হ্যাঁ, এটা বলার পরে সাথে সাথে রিয়াকশন, হ্যাঁ, রিয়াকশন দেখিয়ে সাপোজ আমার একটা রিলেশনশিপ আছে সেটা হয়তো এক্সপ্রেস করলো, সাথে সাথে রিয়াকশন দেখিয়ে বাবাকে গিয়ে বললো, হ্যাঁ, সো কনফিডেন্সিয়ালিটিটা যে ব্রেক হলো, হ্যাঁ, সো এই জায়গাটা কতটুকু ইম্পর্টেন্ট যে কনফিডেন্সিয়ালিটিটা, মানে আমার বাচ্চা আমাকে বললো, অবভিয়াসলি হয়তো একটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার করেছে যেটা শুনে আমার হয়তো খারাপ লাগছে, কিন্তু সেই জায়গাটাতে আমি আসলে মানে কনফিডেন্সিয়ালিটিটা কেন মেনটেন করা দরকার এবং কামলি কিভাবে এই জিনিসটা ডিল করা যায়। হ্যাঁ, মানে এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা হয় যে অনেক সময় বাচ্চাদেরকে আমরা বলিও না যে কাউকে বলবো না, আমরা শুনে রাখি কথাটা, বাচ্চা কিন্তু ধরে নেয় যে আমার কাছে বলছে, আমাকে বিশ্বাস করে কথাটা বলছে। সো আমি হয়তো প্রমিসও করি নাই যে আমি কাউকে বলবো না, কিন্তু ও কিন্তু ধরে নিয়েছে আমি কাউকে বলবো না, ও আমাকে বিশ্বাস করে বলেছে, এটাও হতে পারে। তো কাজেই বাচ্চার যদি মানে যে কথাটা ও কাউকে বলেনি সেটা যদি আমাকে বলে, ন্যাচারালি আমি খুবই থ্যাঙ্কফুল হব ওর প্রতি, প্রথমত যে তুমি আমাকে বিশ্বাস করে বলেছো, আমি ভীষণ খুশি হয়েছি যে তুমি আমাকে বিশ্বাস করেছো, আমিও তোমাকে বিশ্বাস করতে চাই সব সময়। তো তুমি যে আমাকে বলেছো, তুমি আসলে আমার কাছে কি প্রত্যাশা নিয়ে বলেছো, তুমি যে আমার কাছে শেয়ার করলে কথাটা, আমার কাছ থেকে তোমার চাওয়াটা কি। কাজে এইখানে না অনেক সময় বাচ্চারা হয় কি বলে দেয় কখন, যখন দেখছে যে জানাজানি হয়ে যাচ্ছে, কিংবা হয়তো কিছু একটা ঘটে গেছে, ও ভয় পাচ্ছে, হ্যাঁ, কোনো ঘটনা ঘটেছে যার সঙ্গে সম্পর্ক, তার সাথে ও ভয় পাচ্ছে যে ওই মানুষটি ওর কোনো ক্ষতি করবে কিনা, বা খুব বিপদে পড়বে কিনা, কিংবা যদি আমি আরেকটু এগিয়ে গিয়ে বলি ওর হয়তো ফিজিক্যাল একটা সম্পর্ক হয়ে গেছে যেটা নিয়ে ও ভয় পাচ্ছে। কাজে ও কিন্তু বলছে একটা প্রত্যাশা নিয়ে, একটা সাহসের জায়গা খুঁজছে, একটা ভরসার জায়গা খুঁজছে। কাজে তার সাথেই আসলে আলোচনা করা দরকার। হয় কি বাবা মার ব্যাপারেও আমি খুব সহমর্মী অনুভব করি যে তারা না বলে দিচ্ছেন, নিজেরাও ইনসিকিউর হয়ে যাচ্ছেন, তারা ভাবছেন এতবার একটা কথা আমাকে বললো, আমি এখন কিভাবে হ্যান্ডেল করব জিনিসটা। তো এই যে তুমি বললে কামলি কিভাবে করা সম্ভব, সেই জন্য বাবা মা হিসেবে আমাদের সেলফ কেয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে আমি একটু ভয় পেয়ে গেছি ওর কথাটা শুনে, আমিও চিন্তা করছি যে আমি ওকে নিরাপত্তাটা দিতে পারবো কিনা, ও হয়তো বলছে আমার একটা বিপদ হতে পারে, আমি কিন্তু ভয় পেয়ে তখন হয়তো আমি অন্যজনের সাহায্য প্রার্থনা করছি। কাজে যদি আমার বলতেই হয় যে না আমিও ভয় পাচ্ছি, তোমাকে আমি প্রোটেকশনটা দিতে পারবো কিনা, তাহলে ওর সাথে কথা বলে বলাটা জরুরি। ও যদি বলে যে না এখন বলো না, আমি হ্যান্ডেল করছি, বা তুমি মিলে লেটস সি হোয়াট উই ক্যান ডু, এই জায়গাটা যদি একটা তৈরি করা যায় তাহলে ওটা অসাধারণ একটা ব্যাপার হবে আর কি। হ্যাঁ, তো মা বাবারও বুঝতে হবে যে তারা কথাটা ডিসক্লোজ কেন করছেন। তারা আসলে অনেক সময় রেগে গিয়ে হয় কি যে হয়তো আমাকে স্কুলে ডেকে পাঠালো, আমাদের এখানে তো কথায় কথায় বাবা মাকে ডেকে পাঠায় স্কুল থেকে যে তোমার বাচ্চা এটা করেছে। তো আমরা কিন্তু সেসব জিনিস নিয়েও খুব দুশ্চিন্তায় থাকি যে আমি কি করে ফেস করব, স্কুলে যখন ডেকে আমাকে এই প্রশ্নটা করবে তখন আমি কি করে ফেস করব। ওই দুশ্চিন্তা থেকে কিন্তু আমরা অস্থির হয়ে জনে জনে বলে ফেলি। কাজে আমি তাদের প্রতিও সহমর্মী হয়ে বলছি যে আমরা অস্থির হব না, উইল টেক সাম টাইম, কিছুক্ষণ ডিপ ব্রিদিং করব, ব্যাপারটা আগে নিজের মধ্যে ধাতস্থ করতে চেষ্টা করব, এবং বাচ্চার সাথেই কথা বলবো যে তুমি যে আমাকে শেয়ার করেছো, আমি ভীষণ গ্রেটফুল তোমার প্রতি, তুমি কি করলে ভালো হয় বলে তোমার মনে হয়। এবং তাতে করে না বাচ্চাটা ওই সময় থেকেই না ওর ব্রেন স্টর্মিংটাও শুরু হয়, যে ও কিছু ওয়ে আউট বের করার চেষ্টা করে, যে আমার মা সব সলভ করে দিবে সেটা না, এখানে আমারও কিছু চিন্তা করার বিষয় আছে। ও কিন্তু বড় হচ্ছে, ও কিন্তু আস্তে আস্তে মানে মেন্টাল ইয়েটা ওর ওয়াইডেন্ড হচ্ছে। কাজে ওর হরাইজনটা যেন আরো ভাবার হরাইজনটা বড় হয়, সেখানে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে। মানে আপনি বলছিলেন, আমি রিফ্লেক্ট করছিলাম আমার ছোটবেলা এবং অনেক কিছু, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনে মানে আমি অলওয়েজ যেটা হয় যে আমি হারিয়ে যাই। আচ্ছা ম্যাম, সো আপনি এখন আমাদের তো সময় একটু শেষের দিকে, তো আমি লাস্ট দুটো প্রশ্ন নিতে চাই। আমাদের সাথে অনেকেই আছেন, সো আমি ওনাদের কাছে আসছি। তার আগে যে আপনি বলছিলেন বাবা মার সেলফ কেয়ারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেটা আমিও ফিল করি যখন বাবা মা আসেন, বিশেষ করে মায়েরা বা বাবারাও, যে তাদের ভিতরে একটা তাগিদ থাকে যে বেস্ট প্যারেন্ট হতে হবে, হ্যাঁ, এবং বাচ্চা ভুল করতে পারবে না, বা বাচ্চাকে যাতে আমার আত্মীয় স্বজন সবাই বলে যে আমার বাচ্চা বেস্ট, হ্যাঁ। সো এটা করতে গিয়ে তাদের ভিতরে অনেক অ্যাংজাইটি, অনেক টেনশন, অনেক কিছু কাজ করে। সো অ্যাজ আ প্যারেন্ট আমার নিজের মেন্টাল হেলথ কেয়ারটা আসলে আমি কীভাবে নিতে পারি, কি করব, বা
মানে এটার ইম্প্যাক্ট আমার বাচ্চার উপরে পড়ে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। মানে আমরা তো ওদের খুব কাছের মানুষ না, যেটা বলা হয় সিগনিফিকেন্ট ফিগার। আমরা কিন্তু বাবা মা যারা আছি তারা কিন্তু সন্তানদের জন্য সবসময় সিগনিফিকেন্ট পার্সন হয়ে থাকি। তো কাজে আমাদের ভালো থাকাটা একেবারে ওদের ভালো থাকা খারাপ থাকাটাকে প্রভাবিত করে। এবং বেস্ট প্যারেন্ট আমরা হব এর চাইতে কিন্তু আমাদের, এবং বেস্ট প্যারেন্টের ডেফিনিশনটা আমাদের দেশে খুবই অদ্ভুত। মানে রত্নগর্ভা হলে পরে, যেটা আমার সবকটা বাচ্চা খুব ভালো ভালো জব করে, ভালো ভালো পজিশনে আছে, আমরা রত্নগর্ভা পুরস্কার দেই মাকে। কিন্তু আমি এই জায়গাটাতে আমার নিজস্ব কিছু দর্শন আছে, সেটা হচ্ছে যে রত্নগর্ভা আসলে সেই মাই হওয়া দরকার যে মানুষ, যে যার সন্তানটি মানে সব দিকের ডেভেলপমেন্টগুলো হয়েছে, মানে সব দিক থেকে সে একটা ভালো সুন্দর একটা সুষ্ঠু মানুষ। সুন্দর বলতে আমি মনের সৌন্দর্যের কথা বলছি। একটা সুন্দর মনের মানুষ তৈরি হয়েছে এবং সে সবাইকে, মানুষকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, সবাইকে শ্রদ্ধা করতে পারে, নিজেকে শ্রদ্ধা করতে পারে, সহমর্মিতা আছে, ওর মধ্যে একটা মহানুভবতা আছে। শুধুই যদি আমরা রেজাল্টের বেসিসে রত্নগর্ভা পুরস্কার দেই, আমি সেটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম প্রথম আলোতে, যে আমরা কি রত্ন চিনতে ভুল করছি নাকি, এরকম একটা মানে ক্যাপশন দিয়েছিলাম আমার লেখাটার, যে আমি আসলে আমার রত্ন আমি বানাবো সেটাই বেশি চিন্তা করি, আমি রত্ন তৈরি করব, কিন্তু আমি খুব একটা সুশিক্ষিত অভিভাবক হব কিনা এই চিন্তাটা আমরা খুব কম করি, সুশিক্ষিত এবং স্বশিক্ষিত। কাজেই যেটা তুমি প্রশ্নটা যেটা করছিলে সেলফ কেয়ারের প্রশ্নটা, যে আসলে কিছু এই টিপসগুলো কিন্তু অনেক কিছু ইন্টারনেটে আছে, যে আমরা নিজের মনটাকে কি করে ভালো রাখবো। শরীরকে তো অবশ্যই যত্ন করব। মনের যত্নের জন্য যেমন হতে পারে যে আমি প্রতিদিন কিছু সময় আমি নিজের সাথে রিফ্লেক্ট করছি, সারাদিন আমি কি করলাম, কেমন ছিলাম, কাউকে মনে দুঃখ দিয়েছি কিনা, কেউ আমার মনে দুঃখ দিয়েছে কিনা, এটা কেন হলো, এটার অল্টারনেটিভলি কি করতে পারতো, আমার বিহেভিয়ারটা কেমন হতে পারতো। তার সাথে আমাদের প্রতিদিন একটু রিফ্লেকশনের একটা সময় রাখতে হবে, কিন্তু যেটাকে আমরা মি টাইম বলতে পারি, যে আমি আমার জন্য আমার আনন্দের জায়গাগুলো করব, একই সাথে আমি আমার সারা দিনের একটা রোজ নামচা আমি যেন নিজের সাথে নিজে একটা রিভিজিট করতে পারি। আরেকটা হচ্ছে যে আমি কিছু প্র্যাকটিস করতে পারি, ইয়োগা করতে পারি, আমি মেডিটেশন করতে পারি, আমি কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি, আমি ডায়েরিতে আমার কথাগুলো, ডায়েরি বলতে আমি জার্নাল মিন করছি, জার্নাল আর ডায়েরির মধ্যে একটু ডিফারেন্স আছে, যে আমি জার্নাল লিখছি যে আমি আজকে আমার এটা হয়েছিল, একবার তো রিফ্লেক্ট করলামই, আবার লিখিতও আমরা করতে পারি, যে আজকে আমি এরকম করে একটু রেগে গিয়েছিলাম, এরকম করে দুঃখ পেয়েছিলাম, আমি আসলে কী ভেবে রাগ করেছিলাম বা কী ভেবে এত দুঃখ পেয়েছিলাম। ওই ভাবনাটা না ভেবে যদি আমি এটাকে অন্যভাবে ভাবতাম, তাহলে কি এতটা দুঃখ পেতাম? তাই না? কেউ আমাকে দুঃখ দিয়েছে, আমি তার উপরে খুব রাগ হচ্ছি, কিন্তু ওই মানুষটি তো আলাদা, আমি তো তাকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার মধ্যে আমি একটু পজিটিভিটি কী করে তৈরি করতে পারি। তাকে যেমন পজিটিভলি নিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি ওই ভাবনাটা না ভেবে, ওর সম্পর্কে অনেক নেগেটিভ কথা না চিন্তা করে, আমি বরং আমার উপরে ফোকাস করি যে আমি কি ভেবেছিলাম, কি অনুভব করেছিলাম এবং কি আচরণ করেছিলাম, ওইটার বদলে আমি কি ভাবতে পারতাম, যার ফলে অনুভূতি এবং আচরণের মধ্যে একটা ডিফারেন্স আসতো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। অ্যান্ড অলরেডি চলে এসেছে যে সন্তানের সাথে আসলে কি ধরনের আচরণ করতে হবে, অনেক কিছুই বলেছেন, যে অ্যাপ্রিসিয়েশন করা, দেয়া, হাগ করা, পানিশমেন্টের জায়গাটা না, কনফিডেন্সিয়ালিটি। সো আমরা বুঝতে পারছি অনেক কিছু চলে এসেছে। সো লাস্ট একটা প্রশ্ন ম্যাম, যে আমার বাচ্চাটার যে মন খারাপ বা এই যে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা দরকার, সো আমার বাচ্চার কি দেখে আমি বুঝতে পারবো যে আমার বাচ্চাটার আসলে ওর মনটা ভালো নেই, বা কখন আসলে প্রফেশনাল সাপোর্ট লাগতে পারে? একটু তার আগে একটু মঞ্জিয়া, আমি পানিশমেন্টের জায়গাটা যেহেতু শব্দটা তুমি উচ্চারণ করলে, এটা একটু আসি। কারণ আমাদের একটা ধারণা কি, যে পানিশমেন্ট দিলেই বোধহয় শিখবে, এটা কিন্তু ভীষণ একটা ভুল ধারণা। মানে ওকে বকা না দিলে শোনে না, ওকে মার না দিলে কাজ হয় না, এই যে আমরা কতগুলো বিশ্বাস একেবারে জেনারেশন টু জেনারেশন নিয়ে বড় হয়েছি, সেখান থেকে কিন্তু আমাদের সরতে হবে। কারণ পানিশমেন্ট দিলে হয় কি, বাচ্চারা খুব ভয় পেয়ে যায়, তো কাজেই ওদের এবং আমাদেরকে অবিশ্বাস করতে শুরু করে, যে কখন তারা পানিশমেন্ট পাবে, এটার একটা ভয় থাকে মনের মধ্যে। তা ওর সাথে আমার যেন ভয়ের সম্পর্ক না হয়, সেজন্য পানিশমেন্টের জায়গা থেকে যতটা আমরা সরে থাকবো তত ভালো। এখন হয়তো বাবা মা বলবেন, তাহলে বিহেভিয়ারটা শেপ করবো কেমন করে, ওদের ডিসিপ্লিনটা দেবো কেমন করে, স্ট্রাকচার দেবো কেমন করে। সেটা হচ্ছে যে পানিশমেন্ট না দিয়েও কিন্তু আমরা ওদের কাছে অল্টারনেটিভ অল্টারনেটিভলি যেটা করতে পারি, যে ওর খুব ছোট থাকলে ওর কিছু
পছন্দের জায়গাগুলো থেকে ওকে কিছুক্ষণের জন্য বিরত রাখতে পারি। আর একটু যখন বড় হচ্ছে তখন আমি ওকে পানিশমেন্ট না দিয়েও ওর সাথে কথা বলতে পারি, যে কি কেন হচ্ছে, কারণগুলো ওর কাছ থেকে জানতে চাইতে তার পারি। আবেগ, মা বাবা তার আবেগটাও হয়তো শেয়ার করতে পারে। হ্যাঁ, যে আমার মধ্যে এটা হচ্ছে, তুমি যখন এটা করছো তখন আমি এরকম অনুভব করছি, তাহলে তুমি অল্টারনেটিভলি কি করতে পারো, নেগোশিয়েট করাটা বাচ্চার সঙ্গে খুব জরুরি। তুমি ভীষণ ইম্পর্টেন্ট আমার জন্য, কিন্তু তোমার এই বিহেভিয়ারটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, এই বিহেভিয়ারটা চেঞ্জ করার জন্য তুমি আর আমি মিলে চলো একটু নেগোশিয়েট করি, একটু একটু আলোচনা করি যে কী করা যেতে পারে। কাজে এক একটা বয়সে আমরা এবং পজিটিভ বিহেভিয়ারগুলোকে ভীষণভাবে ফোকাস করা, ভীষণভাবে হাইলাইট করা, যেটা একটু আগে বললাম। এই জায়গাতে পানিশমেন্ট থেকে যতটা আমরা দূরে সরে এসে বাচ্চার আচরণগুলোকে ম্যানেজ করার ক্ষমতাটা অর্জন করব, ততই আমরা ভালো পেরেন্টস হব। কিন্তু কারণ পানিশমেন্ট ওর মধ্যে না ভীষণ একটা ভীতির সঞ্চার করে, যার জন্য ভুল করার প্রবণতাটা আরও বেড়ে যায়। এবং অনেক সময় থাকে যে মানে কাউন্সিলিংয়ে আমরা দেখি যে হয়তো বলছে যে, বা মায়াতেই আমরা অনেক প্রশ্ন পাই যে আমি বাবা মাকে বলতে পারবো না, কারণ তারা এটা শোনার পর অনেক বড় রিয়াকশন করবে, এখন আমি কি করব। সো ওই জায়গাটাতে আসলে আপনি যেটা বলেন সহমর্মী হওয়া, হ্যাঁ, রেসপেক্টফুল হলে কিন্তু ও বলার সাহসটা পাবে যে আচ্ছা ঠিক আছে, যাই হোক বাবা মা আমাকে হয়তো ওই মুহূর্তে একটু রিয়াকশন দেখাবেন, কিন্তু আমাকে হোল্ড করতে পারবেন তারা, বা মানে থাকে যে এই ওপেননেসটা খুব ইম্পর্টেন্ট থাকাটা। এবং পানিশমেন্টের ভয় ওরা মিথ্যা কথা বলে, আমরা বলতে পারি যে তুমি যে লাইস বললে এটা আমাকে খুব হার্ট করলো, আমি কিন্তু এটা তোমার কাছ থেকে আশা করি নাই, কারণ তুমি সত্যি বলবে, এটাই আমার সবসময় প্রত্যাশিত থাকে। সো ওকে একটা স্পেস দেওয়া, যাতে করে ও সত্যি কথাটা আগামীতে বলার একটা জায়গা খুঁজে পায় আর কি। আর তোমার প্রশ্নটা, লাস্ট প্রশ্নটা যেটা ছিল যে যেটা যে বাচ্চাদের কি কি, সন্তানের কি কি সাইন বা সিমটম দেখলে আমরা বুঝবো যে ওর মনটা খারাপ, বা আমার একটু ওর মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার, বা প্রফেশনাল হেল্প দরকার। হ্যাঁ, মানে মন খারাপের সাথে যেটা হয় কি, আমাদের ডিপ্রেশনের সাথে অ্যাঙ্গারটা অনেক আউটবার্স্ট হয়, অনেক বেশি ডিপ্রেসড হলে আমরা কিন্তু অ্যাঙ্গার আউটবার্স্ট অনেক হয়। সো আমরা যখন হাইপোতে বা হাইপারে দেখছি বাচ্চাকে, এদের সে খুব চুপ হয়ে গেছে, কিংবা কথায় কথায় রেগে যাচ্ছে, খুব ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে, এবং যার ফলে ওর সাথে সম্পর্কের অবনতি ঘটছে আমাদের বাবা মা হিসেবে, এবং ওর বাইরেও অন্যদের সাথেও সম্পর্কের অবনতি হচ্ছে। যখন রিলেশনশিপ প্যাটার্নের অবনতি হতে থাকে, তার মানে দের ইজ আ প্রবলেম। কাজেই ওটা প্রিভেন্ট করার জন্য আগে ভাগেই সচেতন হয়ে আমরা প্রফেশনাল হেল্পের জন্য যেতে পারি, কিংবা ওর সাথে বসতে পারি যে ওয়েদার এনিথিং ইজ বদারিং দ্য চাইল্ড, তোমাকে কিছু বদার করছে, তুমি কিছু নিয়ে খুব কষ্টে আছো, বা তুমি খুব চিন্তায় আছো, তুমি আমাকে কিন্তু বলতে পারো। যার জন্য ওই ভিত্তিপ্রস্তরটা আগেই তৈরি করতে হবে, যাতে ট্রাস্ট করে আমাকে বলতে পারে, তাই না? যদি আমরা একসাথে কথা বলে ফ্যামিলি টাইমের মধ্যে বসে, যেমন খুব প্রয়োজন হচ্ছে সারাদিনের মধ্যে একটা টাইম ঠিক করা, রাতে যখন আমরা ফ্রি হচ্ছে, অনেক সময় আমি বলি যে কখনো যদি টাইম না হয় ডাইনিং টেবিলে বসে আমরা কথা বলি, আমরা একসঙ্গে একটা মিল অন্তত খাই। আজকাল শুনি সবাই যে যার সময় মতো খাচ্ছে, কিন্তু একটা মিল খেলে সারাদিন কে কেমন ছিলাম, কি হয়েছিল, একটা মজার আড্ডা হতে পারে। কিন্তু তো পরিবারের ওই মজার আড্ডার একটা সময় রাখাটা খুব দরকার। তাহলে কিন্তু যেটা হয় যে ওর প্রবলেম হচ্ছে কিনা ও কিন্তু অকপটে আমাকে বলতে পারবে যে ওর বন্ধুর সাথে প্রবলেম হচ্ছে, বা ও হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে কি হচ্ছে অতটা বলতে চাইছে না, কিন্তু হয়তো আভাস দিচ্ছে। অনেক সময় আবার আমরা খুব বেশি ওর মনের মধ্যে ঢোকার চেষ্টা করি, বলো বলো আমাকে বলো, আমাকেই তো বলবে, আমি তো তোমার বন্ধু। অনেক সময় মা বলেন আমি ওর বেস্ট ফ্রেন্ড। আসলে বেস্ট ফ্রেন্ড আমরা হতে পারবো না, আমরা ওর সাথে ফ্রেন্ডলি হতে পারবো। কাজে ও যতটুকু বলবে সেটুকুতেই খুশি হয়ে আমি তখন ওই দরজাটা আরও খুলে দেবো, যাতে আরেকটু বলতে পারে। এবং যদি দেখা যায় ওর ডেইলি লাইফটা হ্যাম্পার্ড হচ্ছে, ওর অ্যাচিভমেন্টের উপরে, পারফরমেন্সের উপরে একটা ইম্প্যাক্ট পড়ছে, ওর রিলেশনশিপের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে, সেখান থেকে আউটবার্স্টগুলো অনেক বেশি হচ্ছে, বা কখনো এত চুপ থাকছে, দরজাটা বন্ধ করে রাখছে, কিছু বলছে না, তখনই বুঝতে হবে যে দের ইজ অ্যান ইস্যু। আমাদের হয়তো কারো দ্বারস্থ হতে হবে, কিংবা আমরা প্রথমে আগে বোঝার চেষ্টা করব যে আসলে ইস্যুটা কি হতে পারে। তার জন্য কিন্তু রিলেশনশিপটা তৈরি করাটা আসলে বেশি দরকার। ঘুরে ফিরে সেই ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ, ওই বেসটা তৈরি হলে কিন্তু খুব অকপটে এসে বলবে আমার খুব মন খারাপ, আমাকে একজন
রিফিউজ করেছে, রিজেক্ট করেছে, বা আমার সঙ্গে সম্পর্ক ছিল, ব্রেকআপ হয়ে গেছে, তখনই এসে বলবে, এর আগে তো বলবে না আসলে। ম্যাম অসংখ্য ধন্যবাদ, বিকজ আমার অনেক প্রশ্ন আসছে মাথায়, বিকজ এগুলো তো আমরা ফেস করি, মায়াতে অনেক প্রশ্ন পাই। সো আমাদের আজকে শেষ করতে হবে সেশনটা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, অনেক কিছু আমি শিখলাম। অ্যান্ড অবভিয়াসলি আমি শিওর যে যারা অডিয়েন্স আছেন তারা অনেক 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 বেনিফিটেড হয়েছেন। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সো আমি এখন একটু বিদায় নিই সবার কাছ থেকে। ওকে, সো আমরা বুঝতে পারছি যে প্যারেন্টিং জিনিসটা প্রসেসটা যে একটা শেখার বিষয়, এবং এখানে অনেক কিছু আছে। এবং প্যারেন্টিংয়ের আসলে অনেক প্রশ্ন আমার আসছিল মাথায়, যে আমরা কোয়ালিটি টাইম কীভাবে এনশিওর করব, বা অনেক ধরনের, বা এই যে ম্যাম বলেন যে আমি যে প্রেমে আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, এই কথাটা আমি বাবা মাকে বলবো, অর্থাৎ এই ফ্রেন্ডলি রিলেশনশিপ। সো এগুলো নিয়ে আমার অনেক প্রশ্ন এসেছে, আই হোপ আপনাদেরও আছে। আপনারা কমেন্ট সেকশনে আপনারা যদি আমার সাথে শেয়ার করেন, পরবর্তীতে আমরা প্যারেন্টিং নিয়ে আরও অনেকগুলো সেশন করব, যেখানে আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে পারি, অ্যাডোলেসেন্স পিরিয়ডের ক্রাইসিসগুলো, হ্যাঁ, এবং বাবা মার সাথে সন্তানের অ্যাডাল্টহুডের সম্পর্কের জায়গাগুলো নিয়েও কথা বলতে পারি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন, এবং হোপফুলি আমাদের পরবর্তীতে আরও যে লাইভ হবে সেখানে আপনাদের সাথে আবারও দেখা হবে। সো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।